আজ ডক্টর ইউনূসকে অপমান করে তারেক রহমান, গোপনে একা একা দেশ ছাড়বেন ডক্টর ইউনূস। 18 মাস পর এখন আমার যাওয়ার পালা। দর্শক দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূস বিমানবন্দর দিয়ে একা একাই চলে যাচ্ছেন এবং দেশেই মুহূর্তে তুলপাড়। এদিকে আজ দেশ থেকে বিদায় নিলেন ডক্টর ইউনূস। তারেক রহমান ডক্টর ইউনূসকে সরাসরি অপমান করেছিল। বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই উপদেষ্টা সমন্বয়ক একে একে সবাই পালিয়ে যাচ্ছে। ডক্টর ইউনূসের শেষ বিদায়ে পাশে কোনো জনসমাগম দেখা যায়নি, এমনকি নিজের লাগেজ নিজেই বহন করতে দেখা যায় তাকে। প্রশ্ন উঠছে, কেন হঠাৎ এমন নীরব বিদায়? ঋণের বোঝা বৃদ্ধি, অসম চুক্তি সহ নানা কারণে অর্থনীতিকে আরো দুর্বল করেছে অন্তর্বর্তী সরকার। এই জন্য তাদের কর্মকাণ্ড খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আপনাদের কপালে হেলিকপ্টারও জুটবে না। শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস বলেছিলেন দারিদ্র্যকে জাদুঘরে পাঠাবেন। তার আমলে নতুন করে প্রায় 30 লাখ মানুষ দরিদ্র হয়েছে। বেসরকারি বিনিয়োগ নেমেছে 4 দশকের সর্বনিম্নে। আমরা জাতীয় সংসদের অধিবেশন আহ্বান নিয়ে কবে করা যায় আলোচনা করেছি, এটা নির্ধারণ হয়েছে। এবার কালচারালি বিরাট ফাঁদে পড়েছে বিএনপি ইন্ডিয়ান, বিশেষ করে কলকাতার। এদিকে সকল জল্পনা কল্পনা ভেঙে আবারও মাঠে নামলো আওয়ামী লীগ। ঘুম হারাম নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের সামনেই ককটেল নিক্ষেপ করলো ছাত্রলীগ। একদিকে আওয়ামী লীগ ছাত্রলীগ জেগে উঠেছে, এই নিয়ে দেশ তোলপাড় হয়। অন্যদিকে আজকে ডক্টর ইউনূস দেশ ছেড়ে চলে যাচ্ছেন স্বেচ্ছায়। এইটা দেখে দেশের প্রত্যেকটা জনগণ অবাক হয়। দর্শক শ্রোতা, তারেক রহমান যখন ক্ষমতায় বসেছিলেন তখন থেকেই তিনি অনেক পদক্ষেপ নিচ্ছিলেন। দেশের মধ্যে যারা দুর্নীতি করছিল, টাকা পাচার করছিল, তাদেরকে ধরছিলেন। ঠিক তেমনি ডক্টর ইউনূসকেও ধরেন এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে অ্যাকশন নেন তারেক রহমান। তারই প্রেক্ষাপটে সে স্বেচ্ছায় দেশ ছাড়ে এবং দেশের মধ্যে নতুন ঘটনা ঘটে। এই মুহূর্তে রাজপথে অনেক ঘটনা এবং ডক্টর ইউনূস কেন পালিয়ে যাচ্ছেন বা দেশ ছাড়ছেন সেই সব দেখতে পারবেন এই একটি ভিডিওতে। 18 মাস পর এখন আমার যাওয়ার পালা। চরম অপমানিত হয়েই বিদায় নিলেন ডক্টর ইউনূস। ক্ষমতা নেওয়ার সময় দেশের রিজার্ভ ছিল প্রায় 19 বিলিয়ন ডলার। বিদায়ের সময় সেটা দাঁড়িয়েছে 33 বিলিয়নে। 1.5 বছরে 14 বিলিয়ন ডলার বৃদ্ধি সংখ্যাটা ছোট না। এই সময় আগের সরকারের বিশাল ঋণের চাপ সামলাতে হয়েছে, ভর্তুকি দিতে হয়েছে। অস্থির রাজনৈতিক পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে টেনে তোলার চেষ্টা করতে হয়েছে। তিনি শুরুতেই দায়িত্ব নিতে চাননি, পরে অনুরোধে রাজি হয়েছিলেন। শর্ত ছিল কাজ করার অবাধ সুযোগ দিতে হবে। একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসার লোভে তাকে স্বাভাবিকভাবে কাজ করতে দেয়নি। তবুও বিদায়ের দিনে তিনি অভিযোগ করেননি, ধন্যবাদ জানিয়ে দায়িত্ব ছেড়েছেন। সমালোচনা আছে, থাকবেই, কিন্তু একটা কথা ঠিক, আমরা অনেক সময় মানুষকে কাজের সুযোগ না দিয়েই বিচার করে ফেলি। হয়তো একদিন ফিরে তাকালে বুঝবো একজন ডক্টর ইউনূস আমাদের জন্য কতটা রহমত স্বরূপ ছিলেন। যাই হোক, বিদায় বেলায় ইউনূসের আলোচিত কিছু কাজ সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার 1, শক্তিশালী বৈদেশিক নীতি। ডক্টর ইউনূসের অগ্রাধিকারগুলো ছিল বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের বিশ্বাসযোগ্যতা এবং সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করা। আন্তর্জাতিক খ্যাতি এবং কূটনৈতিক দক্ষতার সঙ্গে ইউনূস সফলভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো প্রধান দেশীয় অংশীদারদের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলেন। বাংলাদেশের স্বাধীনতার পর ডক্টর মোহাম্মদ ইউনূস সম্ভবত একমাত্র সরকার প্রধান যিনি ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে সমতা, আত্মমর্যাদা ও নৈতিক দৃঢ়তার ভিত্তিতে চোখে চোখ রেখে কথা বলার সক্ষমতা অর্জন করেছেন। এই অবস্থান কোনো উচ্চকণ্ঠ জাতীয়তাবাদ বা সংঘাতমূলক কূটনীতির ফল নয়, বরং এটি এসেছে তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, ব্যক্তিগত মর্যাদা ও দীর্ঘদিনের বৈশ্বিক নেতৃত্বের অভিজ্ঞতা থেকে। ফলে ভারতের নীতি নির্ধারক মহলেও তিনি একজন বিশ্বাসযোগ্য ও সম্মানিত আলোচক হিসেবে বিবেচিত হন, যা বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে এক বিরল ও তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত। ডক্টর ইউনূস আঞ্চলিক মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদারকেও অগ্রাধিকার দিয়েছেন এবং দক্ষিণ এশিয়ায় একটি স্থিতিশীল ও সহযোগী অংশীদার হিসেবে বাংলাদেশকে ফোকাস করেছেন। তার বৈদেশিক নীতির দৃষ্টিভঙ্গি পারস্পরিক সম্মান, অর্থনৈতিক অংশীদারিত্ব এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর গুরুত্ব আরোপ করে, যার ফলে বাংলাদেশ তার উত্তরণের জন্য আন্তর্জাতিক সমর্থন লাভ করে। নৈতিক শাসন এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তির ওপর ডক্টর ইউনূসের জোর আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অনুরণিত হয়েছে, যার ফলে বিশ্বব্যাংক, IMF এবং অন্যান্য বৈশ্বিক সংস্থাগুলো থেকে নতুন করে সমর্থন পাওয়া গেছে। এই অংশীদারিত্ব বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করে, অবকাঠামোকে শক্তিশালী করে এবং পুঁজিকে দৃঢ় করে। নাম্বার 2, বাজার নিয়ন্ত্রণ। দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ সহ জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে ডক্টর ইউনূস একটার পর একটা সফলতা অর্জন করে চলেন। এজন্যই মানুষ বলতে শুরু করে ইউনূস সরকারকে আরও 4 বছর দেখতে চাই। এই বিষয়টি ভালোভাবে নেয়নি একটি রাজনৈতিক দল। তারা ক্ষমতায় আসতে মরিয়া হয়ে যায়, শুরু করে বিভিন্ন চক্রান্ত। তারা চেষ্টা চালাতে থাকে যেভাবেই হোক এই সরকারকে ব্যর্থ বানাতে হবে। এখানেই শেষ নয়,
উপদেষ্টা পরিষদেও তারা অত্যন্ত কৌশলে নিজেদের এজেন্ট ঢুকিয়ে দেয়, যারা ইউনূসের টুটি চেপে ধরে। তারা ডক্টর ইউনূসের সব ধরনের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করতে থাকে। এভাবেই তারা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করে ফেলে। অথচ ইউনূস ক্ষমতায় এসে শুরুর 6 মাসে অনেক কিছুই করেছিলেন। বরাবরই দেশের গণমানুষের সবচেয়ে বড় মাথা ব্যথার বিষয় হয়ে থাকে নিত্যপণ্য মূল্য। অতীতে আমরা দেখেছি নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই পাগলা ঘোড়ার লাগাম পরাতে পারেনি কোনো সরকারই। এ কারণে প্রায় সবসময় পত্রিকার পাতা ভরা থাকত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের নাভিশ্বাস, ক্রেতাদের হাহাকার এ জাতীয় নানা সংবাদ শিরোনামে। কিন্তু ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার গত 54 বছরের ইতিহাস ভঙ্গ করে এবার কালচারালি বিরাট ফাঁদে পড়েছে বিএনপি। বিএনপি ইন্ডিয়ান, বিশেষ করে কলকাতার সংস্কৃতির ফাঁদে পড়েছে। দেখেন, একটা দল যখন জনগণের সুষ্ঠু ভোটে ক্ষমতা আসতে না পারে, পর্দার অন্তরালের হিসাব নিকাশে কোনো বিদেশি শক্তি ক্ষমতা এনে দেয়, তখন পদে পদে তাদের ফাঁদে পড়তে হবে। এটাই স্বাভাবিক। বিএনপির ক্ষেত্রে সেটাই হচ্ছে। যেমন পররাষ্ট্রমন্ত্রী তারেক রহমান তার ইচ্ছা অনুযায়ী বানাতে পারেনি, বিএনপি নেতৃবৃন্দ জানেই না। এর মানে অদৃশ্য কোনো শক্তি পররাষ্ট্রমন্ত্রী পদে একজনকে বসিয়ে দিয়েছে। ভোটের মাধ্যমে ক্ষমতায় না এসে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা আসার ফল এটা। তো দর্শক, এখন বিএনপি যে স্পষ্ট কালচারালি ভারতের ফাঁদে পড়েছে, কলকাতার সংস্কৃতির ফাঁদে পড়েছে, এটা এখন স্পষ্ট হয়ে যাচ্ছে এবং বিএনপি নাকানি চুবানি খাচ্ছে। বিএনপির বিরুদ্ধে চারিদিকে প্রতিবাদের ঝড়, প্রতিবাদ শুরু হয়ে গেছে। এর ফল বিএনপিকে পেতে হবে। এবং বিএনপির এই দেখেন, ভারতের দালালি এবং ইন্ডিয়ান কালচারাল হেজিমনি কন্টেইন করা আওয়ামী লীগের যে যোগ্যতা আছে এর ধারে কাছেও এই যোগ্যতা নেই। আওয়ামী লীগ পারত, আওয়ামী লীগ শাহবাগকে কন্টেইন করতো, শাহবাগিজমের মাধ্যমে কালচারাল হেজিমনি কায়েম করেছিল, কালচারাল ডমিনেন্স ছিল তাদের। উদিচি, অমুক তমুক কত কিছু ছিল তাদের, তাদের পন্থী। সরাসরি আওয়ামী লীগ না, কিন্তু আওয়ামী লীগ পন্থী, সিআরআই অনেক কাজ করত। কিন্তু বিএনপি কার্যত এটা একটা অশিক্ষিতদের দল। এরা কতটা গর্ধব এবং অশিক্ষিতদের দল এখন আমি দেখাবো যে কি ফাঁদে পড়েছে, কতটা থার্ড ক্লাস দালালি করে। কারো কালচারাল দালালি করতে, দেখেন ফেসিজম কায়েম করতে বা কারো পলিটিক্যাল হেজিমনি নাই, কিন্তু কালচারাল হেজিমনি দরকার। ওটা হচ্ছে গ্রাউন্ড ওয়ার্ক। এটা বিএনপি ইন্ডিয়ার অ্যাসাইনমেন্ট অনুযায়ী করার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। আপনারা জানেন যে এক পান্ডা মন্ত্রী, এক মহা দুর্নীতিবাজ মন্ত্রী, পালাতক মন্ত্রী, যিনি এক ভারতের দালাল কোটায় মন্ত্রী হয়েছেন, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, ইকবাল হাসান মাহমুদ টুকু নাকি। এই টুকু আওয়ামী লীগের আত্মীয় ভার্সাস পিওর ভারতের দালাল। আমি যদি বলি ডিপ্লোমেসির ভাষায়, ভারতের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড দালাল ইকবাল হাসান মাহমুদ টুকু। এইটুকু দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত এবং ভয়ানক দুর্নীতি করেছেন। এমনকি তারেক রহমানের বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগ খাম্বা, সেই খাম্বা তত্ত্বের জনক কিন্তু এইটুকুর কারণে তারেক রহমান এতটা বিতর্কিত হয়েছিলেন। এটুকু যেহেতু ভারতের মাল, হাসিনার আমলে কিন্তু নির্যাতিত হয়নি, ফাঁকে ফোকরে পালিয়ে গেছিল। জুলাই বিপ্লবের সময় কিন্তু থাইল্যান্ডে পালাতক ছিল। থাইল্যান্ডে কোন জায়গায় থাকতো আমি জানি। প্রথমে ইন্ডিয়ায় ছিল, তারপরে থাইল্যান্ডে ছিল, তারপরে সময় মতো দেশে চলে এসেছে, এসে মন্ত্রী হয়ে গেছে। দেখছেন, কোনো অবদান নাই, কোনো আন্দোলন নাই, জেল খাটা নাই, কিচ্ছু নাই। তার বিরুদ্ধে অনেক বছরের পর বছর জেলের সাজা হয়, কিন্তু কোনো জেল কিচ্ছু নাই। নিরাপদে থাকেন, সময় মতো দেশে এসে মন্ত্রী হয়ে যান। কিভাবে মন্ত্রী হয়েছেন? ভারতের দালাল কোটায় মন্ত্রী হয়েছেন এই ইকবাল হাসান টুকু। এইটুকু বলছেন বাংলা ভাষার সঙ্গে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। এইটুকু একটা গর্ধব, গাধা, অশিক্ষিত, মূর্খ। এইটুকু ভারতের দালালি করতে যে এই কথা বলেছে, কিন্তু দালালিও স্মার্টলি করতে পারে না। আওয়ামী লীগ ইজ এ স্মার্টার। আওয়ামী লীগ হলে দালালি কত প্রকার কি এতক্ষণে দেখিয়ে দিত, চমৎকার ভাবে এটা প্রেজেন্ট করতো। সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখছি না, কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তার সমঝোতা নেই। ক্ষমতায় বসার মাত্র 72 ঘন্টাও পার হলো না, অথচ এর মধ্যেই বিএনপি সরকার এমন এক কাণ্ড ঘটিয়ে বসলো যা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে। ভাবুন তো, মাত্র তৃতীয় দিনে সরকারের ভেতর থেকে এমন এক বোমা ফাটানো হলো যা শুনে সাধারণ মানুষের চোখ কপালে ওঠার জোগাড়। এতদিন আমরা জানতাম জোর করে টাকা নেওয়া মানেই চাঁদাবাজি, কিন্তু নতুন সরকারের সড়ক পরিবহন মন্ত্রণালয় আমাদের শেখালো নতুন এক সংজ্ঞা। তারা বলছে সমঝোতা করে টাকা নিলে সেটা নাকি চাঁদাবাজি নয়। অবিশ্বাস্য মনে হচ্ছে ভুল শুনছি, কিন্তু একদমই না। খোদ সরকারি পর্যায় থেকে যখন এমন কথা আসে, তখন বুঝতে বাকি থাকে না যে আগামী দিনগুলোতে আমাদের জন্য কি ভয়ঙ্কর সব নাটক অপেক্ষা করছে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই বক্তব্যের পেছনের আসল রহস্য, কিভাবে ডক্টর ইউনূসের ফর্মুলায় বিএনপি ক্ষমতা এলো এবং কেন এই মন্ত্রীদের আয়ু খুব বেশি দিন নয়। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে রাজনীতির এই গভীর চালগুলো আপনি ধরতেই পারবেন না। শুরুতেই আসা যাক সেই বিস্ফোরক তথ্যে, যা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে এক অদ্ভুত ও পৈশাচিক বার্তা দেওয়া হয়েছে। সোজা বাংলায় যেটাকে আমরা চাঁদাবাজির সরকারি লাইসেন্স বা ছাড়পত্র বলতে পারি। মন্ত্রণালয়ের যুক্তিটা শুনলে আপনি হাসবেন না কাঁদবেন তা ঠিক করা কঠিন। তারা বলছে, সড়কে কেউ যদি আপনাকে বাধ্য করে টাকা নেয়,
তবেই সেটা চাঁদাবাজি। কিন্তু যদি দুপক্ষের সমঝোতা বা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে টাকা নেওয়া হয় তবে সেটাকে চাঁদাবাজি বলা যাবে না, সেটা চাঁদা নয়। এই কথাটি যখন প্রথম সামনে আসে তখন অনেকেই ভেবেছিলেন এটি হয়তো কোনো ফেক নিউজ বা ভুল বুঝাবুঝি, কিন্তু বাস্তবতা হলো এটি একদম সরকারি মুখ থেকেই বের হওয়া বুলি। আর এই একটি বুলির মাধ্যমেই বিএনপি সরকারের আসল রূপটি মাত্র 3 দিনে জনগণের সামনে উলঙ্গ হয়ে পড়ল। এর মানে কি? এর মানে হলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চাঁদাবাজিকে একটি আইনি মোড়ক দেওয়ার চেষ্টা চলছে। বিষয়টা সাধারণ চোখে হয়তো ধরা পড়ছে না, কিন্তু একটু গভীরে গেলে এর ভয়াবহতা বোঝা যায়। সড়কে যে ড্রাইভার বা হেল্পার আছে তাদের উপর যদি দলের কর্মীরা গিয়ে বলে ভাই আমাদের কিছু সাহায্য করুন, এবং ভয়ের চোটে বা ঝামেলা এড়াতে তারা যদি টাকা দেয়, সরকার সেটাকে বলবে সমঝোতা। অর্থাৎ চাঁদাবাজ এখন আর অপরাধী নয়, সে এখন সমঝোতাকারী। তবে এখানে একটা বড় চমক আছে যা হয়তো অনেকেই খেয়াল করছেন না। এই ধরনের কথা যারা বলছেন, যেমন এই রবিউল বা তার মতো নেতারা, তাদের মন্ত্রিত্বের গদি কিন্তু খুব বেশি দিন টিকবে না। রাজনীতির ভেতরের খবর হলো তারেক রহমান এদের উপর মোটেও খুশি নন। তিনি হয়তো এখনই এদের ঘাড় ধাক্কা দিয়ে বের করছেন না, কিন্তু তিনি ইতিমধ্যেই রেড মার্ক বা লাল দাগ দিয়ে রেখেছেন। শুধু রবিউল নয়, এই মন্ত্রিসভায় এমন আরো অনেকেই আছেন যারা নিজেদের যোগ্যতায় নয় বরং শুধুমাত্র দলীয় তোষামোদি আর আনুগত্যের জোরে মন্ত্রী হয়েছেন। তারেক রহমান খুব ভালো করেই জানেন এদের দিয়ে দেশ চালানো সম্ভব নয়, তাই সামনেই আপনারা দেখতে পাবেন মন্ত্রিসভা থেকে একে একে এদের নাম কাটা পড়ছে। এদের চাকরি অনেকটাই শেষ হয়ে গেছে, শুধু অফিসিয়াল নোটিশটা আসা বাকি। রবিউল ইসলামের এই সমঝোতার চাঁদাবাজির তত্ত্বই তার রাজনৈতিক ক্যারিয়ারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। চলুন এবার আমরা রাজনীতির বড় খেলাটার দিকে নজর দিই। বিএনপি যে ক্ষমতায় এলো এটা কি এমনি এমনি হয়েছে? আপনি যদি ভাবেন সাধারণ নির্বাচনে জিতে তারা ক্ষমতায় এসেছে, তবে আপনি বোকার স্বর্গে বাস করছেন। এখানে কাজ করেছে এক অতি সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং, এক নিখুঁত নকশা। আর এই নকশার মূল কারিগর হিসেবে যার নাম উঠে আসছে তিনি হলেন ডক্টর ইউনূস। তার মেটিকুলাস বা সুনিপুণ ডিজাইন অনুযায়ী নির্বাচনটি সাজানো হয়েছিল। অনেক বিশ্লেষকই এখনো স্পষ্ট করে বলছেন এই নির্বাচন মোটেও সুষ্ঠু ছিল না। এটি ছিল ভারত, আমেরিকা এবং আওয়ামী লীগ বিএনপির মধ্যে এক বিশাল সমঝোতার নির্বাচন। জনগণের ভোটাধিকারকে এক প্রকার ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে ইঞ্জিনিয়ারিং করে এই ফলাফল বের করা হয়েছে। আন্তর্জাতিক শক্তিগুলো বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে ঠিকই, কিন্তু এর বিনিময়ে বিএনপিকে চড়া মূল্য দিতে হচ্ছে। আমরা জাতীয় সংসদের অধিবেশন আহ্বান নিয়ে কবে করা যায় আলোচনা করেছি। এটা নির্ধারণ হয়েছে যে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন, সেটা যেদিন সেশন হবে তার 15 দিন আগে কমপক্ষে প্রজ্ঞাপন করতে হয়। তো এই সামারিটা জাতীয় সংসদ থেকে, জাতীয় সংসদ সচিবালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। তো মহামান্য রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন। সেই মতে প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে, এবং সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অফ দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে, এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে, সুপ্রস্তাব হবে প্রথামাফিক, এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। আর অন্যান্য যে সমস্ত বিষয় থাকবে সেগুলো পার্লামেন্টের রেগুলার যেগুলো জব সেগুলো। এই আলোচনা সে নির্ধারিত না, সে বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। সেগুলা পরে হবে। আমরা দেখেছি যে এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে একবারে একটা অফিসে ঢুকে। এই ধরনের কর্মকাণ্ডগুলোকে আপনার এরকম একটা সংবাদ আমাদের কানেও এসছে। আমি এটা খোঁজ নিতে বলেছি, তদন্ত করে আমাদেরকে রিপোর্ট। বিএনপি সরকারের জায়গায় যদি এখন জামাত ইসলামী সরকার হতো, এতক্ষণে বাংলাদেশে তোলপাড় শুরু হয়ে যেত। এতক্ষণে সরকার পতন আন্দোলনের ডাক আসতো, সমস্ত মিডিয়াগুলো উঠে পড়ে লাগতো, সমস্ত মিডিয়াগুলো প্রশ্নবোধক কলাম লিখত। এই সরকারের কি টিকে থাকার অধিকার আছে? কিন্তু ক্ষমতায় বিএনপি, সবাই চুপ, নাগরিকও চুপ, এমনকি জামাত, এনসিপি, দ্যাট মিনস বিরোধী দল, তারাও চুপ। তো দর্শক, অনেক কিছু স্পষ্ট হচ্ছে যে বাংলাদেশ কেন এই অবস্থার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কি অবস্থা দেখেন, বাংলাদেশ কেন ভিসাস সার্কেলের মধ্যে আটকে আছে। আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে কেন পৌঁছতে পারি না। 24-এর পর অনেক ভুল হয়েছে, সেই ভুলগুলো ভবিষ্যতে যদি আর এরকম সুযোগ আসে আর করা যাবে না।
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এইখানে আমরা দেখতে পাচ্ছি আজকে ডক্টর ইউনূসের দেশ ছাড়ার বিষয়ে কথা হয় এবং ডক্টর ইউনূস নিয়ে অনেক আলোচনা সমালোচনা করে গেছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী? আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।